বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন ময়মনসিংহে নির্বাচনী সফরে। নগরীর সার্কিট হাউস মাঠে সমাবেশে ভাষণ দেবেন তিনি। ২২ বছর পর ময়মনসিংহ সফরকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। জনসমাবেশে শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার ২৪টি সংসদীয় আসন থেকে ৫ লাখের বেশি সমবেত হবে বলে প্রত্যাশা করছে স্থানীয় নেতারা। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ময়মনসিংহ আগমন উপলক্ষে প্রস্তুত ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ। মঙ্গলবার বিকেলের এই আয়োজনকে সফল করতে প্রস্তুত দলের নেতাকর্মী ও সমর্থকরাও। আমরা খুবই উচ্ছ্বসিত এবং আমরা আনন্দিত এবং পাশাপাশি ওনার আগমনের জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। কখন সেই ময়মনসিংহের মাটিতে পদার্পণ করবেন, ময়মনসিংহবাসী সকলেই উচ্ছ্বসিত এবং আনন্দিত। অনেক বছর পরে আসতেছে, অনেক লোক যাব, আমরাও যাবো। একটি গণজাগরণ সৃষ্টি করবে ময়মনসিংহের, শুধু না বৃহত্তর ময়মনসিংহের প্রতিটি অঞ্চলের জন্য এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তারেক রহমানকে বরণে আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করার কথা জানান স্থানীয় নেতারা। তারা বলছেন, জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। আমরা ইতিমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম আমাদের সকল জেলাকে নিয়ে, অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি মিটিং সহ আমাদের সকল কার্যক্রম শুরু করেছি। প্রত্যেকটা জেলাভিত্তিক প্রচারণা, মিটিং, উপজেলা ভিত্তিক অঙ্গ সংগঠন যার কাজগুলো আমরা বুঝিয়ে দিয়েছি। এ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী সহ দলের স্থানীয় নেতারাও উজ্জীবিত। তারাও বলছেন, ময়মনসিংহ বিভাগ থেকে সর্বোচ্চ আসনের জয় এনে তারেক রহমানকে উপহার দেয়া হবে। সার্কিট হাউস আগামী ২৭ তারিখ বিকাল ২টায় আসবেন। আমরা মনে করি এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করবে ইনশাআল্লাহ। মঙ্গলবারের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থাও। বনশ্রী হালদার, ৭১। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, তারেক রহমানের সফর ঘিরে দলের প্রার্থী, নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন এখন? মৌটুসি, আপনি জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনকে ঘিরে যে তার সারা দেশে যে সফর, সেই সফরে কিন্তু আজকে তিনি ময়মনসিংহ আসছেন। ময়মনসিংহের সার্কিট হাউসে তিনি একটি জনসভা করবেন। এই জনসভার স্থলে কিন্তু আমরা আছি এবং আমরা দেখেছি এখানে আসলে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে, যেহেতু দলের চেয়ারম্যান আসবেন। এবং আমরা দেখেছি যে নেতাকর্মী যারা রয়েছেন, বিশেষ করে এই ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো রয়েছে, নেত্রকোনা, শেরপুর থেকে শুরু করে জামালপুর, এই বিভাগের এই জেলাগুলোর নেতারা এবং তাদের যারা ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ ধানের শেষের মনোনীত প্রার্থী, তারা কিন্তু সবাই এখানে উপস্থিত থাকবেন এবং তাদেরকে এখান থেকে কিন্তু নির্বাচনী বার্তা এবং সেই ক্যান্ডিডেটদেরকে কিন্তু জনগণের কাছে পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান। সেই উপলক্ষে কিন্তু এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে এখনো সকাল, যেহেতু দুপুর ২:৩০টার পরে তাদের এই সমাবেশটি হওয়ার কথা রয়েছে, সেই জায়গায় আসলে তাদের নেতাকর্মীরা এখন পর্যন্ত আপনারা যারা আসছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা শুরু করেছেন, কিন্তু বেলা গড়িয়ে গেলে আসলে এখানে পুরো মাঠ জুড়ে যারা তাদের দলীয় লোকজন রয়েছে সেটা ভরে যাবে বলে কিন্তু তারা মনে করছে না। এখানে অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো, যেহেতু অনেক বছর পর আসলে তারেক রহমান এই ময়মনসিংহের শহরে আসছেন এবং এই এলাকার মানুষের সাথে কথা বলবেন। আমরা যদি তাদের মধ্যে কয়েকজনের সাথে একটু কথা বলি, আপনার থেকে একটু জানি যে আপনার কোন এলাকা থেকে আসছেন এবং আজকে এখানে কেন এসেছেন, তারেক রহমানের থেকে কি বার্তা চান? আমি আসছি যে ময়মনসিংহের মুক্তাগাছা থানার থেকে আমরা আসছি আমাদের দেশ নেতা তারেক রহমানকে স্বচক্ষে সামনের থেকে একটু দেখার জন্য। আর তার কাছে আমার আশা যে আমরা দলমত নির্বিশেষে এবং যে কোনো ধর্মীয় নির্বিশেষে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যাতে তিনি কাজ করেন। একজনের সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলি যে আপনারা আজকে এই মাঠে এসেছেন, আপনাদের চেয়ারম্যান আসবে, আপনারা কতটুকু উচ্ছ্বসিত বা আনন্দিত? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিল। আমরা ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি থানা থেকে আমরা এসেছি এবং তাকে স্বাগতম জানানোর জন্য আসছি। আমার বাড়ি
নকরা নালতেবাড়ি শেরপুর। আমরা তাকে মোটুসি যেমনটা আসলে শুনছিলেন, এখানে যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা বলছিলেন যে যারা এই ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো রয়েছে তারা নেতাকর্মীরা এসেছেন এখানে তারেক রহমানের বার্তা শোনার জন্য, এবং তাদের যারা মনোনীত প্রার্থী রয়েছে তাদের পরিচিত পর্বটাও তারা এক নজর দেখতেছেন। মোটা থেকে বলতে গেলে দলীয় নেতাকর্মীদের বাহিরেও আমরা জনসাধারণের যারা সাধারণ মানুষ বলে চিনি তাদেরকেও আমরা আসতে দেখেছি এই পর্যন্ত। ধন্যবাদ মোহন। তারেক রহমানের ময়মনসিংহ সফরের খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহন ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে গাজীপুর যাবেন বিএনপি চেয়ারম্যান। 21 বছর পর তারেক রহমান যাচ্ছেন গাজীপুরে। ময়মনসিংহ থেকে ঢাকায় ফেরার পথে বিকেলে তিনি ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী ময়দানে নেতাকর্মী ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। সমাবেশ সফল করতে মহানগর ও জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারেক রহমানের আগমন নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দলীয়ভাবে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে প্রস্তুতি সভা করেছে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি। সমাবেশ স্থল তদারকি করেছে দলীয় নেতারা ও আইন শৃঙ্খলা বাহিনী। ভিন্নতর কিছু প্রস্তুতি আমরা নিয়েছি। তার মধ্যে আমি বলবো যে আমাদের ব্যবস্থাপনা কমিটি স্ট্রং একটি কমিটি করা হয়েছে এবং সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য একটা শৃঙ্খলা কমিটি করা হয়েছে। গাজীপুরবাসী অত্যন্ত উদ্বেলিত এবং অনুপ্রাণিত এবং উৎফুল্ল। জনাব তারেক রহমান গাজীপুরে আসছেন ঐতিহাসিক আমাদের রাজবাড়ী মাঠে। প্রায় দীর্ঘ 22 বছর পর উনি আসছেন। তো ওনার আসার খবর শুনেই গাজীপুরবাসী খুব আনন্দিত, খুব উচ্ছ্বসিত। উত্তরাধিকারের রাজনীতি এই দেশে আর কেউ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন, কোনো দলের হয়ে নয়, ইসিকে জনগণের হয়ে দায়িত্ব পালন করা উচিত। যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি। দলের প্রধান আরও জানান, জামায়াত ইসলামের নারী কর্মীরা আচরণবিধি ভঙ্গ করলে সেই অভিযোগ ইসিতে জানাতে হবে। নারীদের হেনস্থা প্রতিহত করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তিনি। সরকার গঠন করলে যশোরকে সিটি কর্পোরেশন করার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির। অতীতের বস্তবসা রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন রাজনীতির সূচনা করা, এবং সেই রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না। যদি আপনার ভোটের অধিকার কেড়ে নিতে চায়, আপনারা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন? ইনশাআল্লাহ। বাংলাদেশ জেগে আছে, বাংলাদেশ জেগে থাকবে। তরুণরা ঘুমায় নাই। যেই তরুণরা বুকের রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনেছে, সেই তরুণরা ইনশাআল্লাহ তাআলা আজিম পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। এদিকে আজ খুলনায় ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় আসবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাজু হাওলাদার। রাজু, জনসভাস্থলে কেমন প্রস্তুতি দেখছেন? সভার বিষয়ে জামায়াতের নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। খুলনার এই জামায়াতে ইসলামীর এই অনুষ্ঠান আজ দুপুর 2টা থেকেই শুরু হবে এবং বিকালে শেষ হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই জনসভা প্রোগ্রাম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আজকেই 4টা প্রোগ্রামে সে উপস্থিত থাকবেন। তারই ধারাবাহিকতায় সকালে তিনি যশোরে আছেন এবং ওখান থেকেই এখন 2টার দিকে খুলনায় তিনি আসবেন এবং খুলনা যে এই যে জনসভা এখানে হবে, এখানে সারা এই যে স্থানটায় এই স্থানটায় কোনায় কোনায় ভরে যাবে জামাত কর্মী এবং সাধারণ মানুষের ঢল পড়বে বলে আশা করেন জামাত কর্মীরা। এবং এখানে 2টা প্যান্ডেল করা হয়েছে। একটি প্যান্ডেল হচ্ছে একটি মহিলাদের জন্য একটি প্যান্ডেল এবং হচ্ছে একটি পুরুষদের জন্য একটি প্যান্ডেল। ইতিমধ্যে সকাল থেকেই নেতা কর্মীরা আসছেন এবং এই জনসভায় তারা প্রস্তুতি গ্রহণ করছেন, কিভাবে মানুষকে নিরাপত্তা দেওয়া যায় সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন। এবং এখানে 2টা থেকে আসর পর্যন্ত তারা প্রোগ্রাম করবেন এবং এখান থেকেই বাগেরহাটে জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি যাবেন এবং এখানে এবং এই যে একটা যে জনসভা হবে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় তারা জামাত
কর্মীরা এবং জামায়াতের যে নেতারা তারা খুলনার যে পাটকল বন্ধ এবং যে রাস্তাঘাট সেতু নির্মাণের দরকার আছে, যে যে জিনিস প্রয়োজন আছে, তারা সেটা আশ্বাস দিবেন এবং তারা চেষ্টা করবেন যে নির্বাচনে জয়ী হতে পারলে তারা খুলনাকে একটি উন্নত দেশ হিসেবে, উন্নত অঞ্চল হিসেবে তারা গড়ে তুলবেন। মধুশ্রী, এই ছিল এখনকার বড় সংবাদ, পরবর্তীতে আপনাকে জানানো হবে। ধন্যবাদ রাজু। খুলনা থেকে জামায়াতে আমিরের নির্বাচনী জনসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু হাওলাদার। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। এদিকে গণভোট ও সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য প্রায় 4000 গণমাধ্যম কর্মী পাচ্ছে ভোটের পাস। সোমবার এই সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে। গত 10 ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতকৃত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে সব জেলা নির্বাচন অফিসারদের নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা পাওয়া না গেলে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া হবে। এছাড়া সরকার অনুমোদিত সব গণমাধ্যমের সাংবাদিক ও স্টাফদের সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 3 ফেব্রুয়ারির মধ্যে সব হাউসকে আবেদন করতে বলা হয়েছে। ভোটের আসল মাঠে যেমন চলছে উন্মাদনা, কিন্তু ভার্চুয়াল স্পেসে চলছে ভুয়া ভিডিওর ছড়াছড়ি। ব্যবহারকারীরা এসব ভিডিও দেখেই বিশ্বাস করছেন, আর এর ফলে ভুল তথ্যের কারণে নির্বাচনী পরিবেশে প্রভাব পড়ছে। বিশ্লেষকরা বলছেন, ভুয়া ভিডিও বন্ধে সরকার ও ইসিকে আরও বেশি উদ্যোগী হতে হবে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। ফেসবুক ও ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে 80 ভাগের গড় বয়স 18 থেকে 34-এর মধ্যে, যার 70 ভাগ শহরে। সাইবার স্পেসে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি ভুয়া ভিডিও ও ছবি বাংলাদেশ সহ গোটা দুনিয়ার জন্য চ্যালেঞ্জ। নির্বাচন সামনে রেখে এমন ধরনের ভিডিও তৈরি করছে অনেকেই। নানা মাধ্যমে সেগুলো দেদারসে দেখা হচ্ছে। অনেক মানুষই সেগুলো আসল নাকি নকল তা শনাক্ত করতে পারছেন না। ভুয়া জিনিস যদি শেয়ার করে তখন তো ওইটাতে মানুষ আরো বেশি আগ্রহ হয়ে যাচ্ছে, মানুষের নেগেটিভিটি ছড়াচ্ছে বেশি। আসলে এগুলা দেশের জন্য বিভ্রান্তিকর, হ্যাঁ আমাদের জন্য অনেক বিভ্রান্তিকর। শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিলে বাকিরাও কিন্তু একটু কনসার্ন হয়ে যাবে। কোনো নিউজ সম্পর্কে জানতে পারছে, অবশ্যই সেটা সম্পর্কে আমাদের একটু যাচাই বাছাই করা উচিত যে এটা আসলে ফেক কিনা, কতটুকু অথেন্টিক, বা আমি কোন নিউজ পোর্টাল থেকে দেখছি। সরকার ও নির্বাচন কমিশন বলেছিল তারা এমন ভিডিও গুজবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্লেষকরা বলছেন, কমিশন এক্ষেত্রে সক্ষমতার পরিচয় দিতে পারছে না। এতগুলো ভিডিও বানাচ্ছেন নির্বাচন নিয়ে, একটা ভিডিও কি বানাতে পারতেন না? যে সিম্পলি একটা গুগলের ধরেন একটা গুগল নিউজ ইনিশিয়েটিভের একটা ইয়ে আছে, স্টপ মানে হচ্ছে আপনি প্রথমে স্টপ করবেন, টি মানে হচ্ছে আপনি এটা টেস্ট করবেন, এরপর অবজার্ভ করবেন, তার প্রোগ্রেস করবেন। মানুষকে সিম্পলি 2 লাইনে একটা মেসেজ দেওয়া যে কোনো কিছু পোস্ট করার আগে 2 মিনিট থামেন, একটা জিনিস করেন। চরম ক্ষতিকর যেসব কন্টেন্ট, মিথ্যা তথ্য বা অপতথ্য আমরা যাই বলি না কেন, সেটা এআই দিয়ে তৈরি হলেও যা, এআই দিয়ে তৈরি না হলেও তা। কাজে আসল সক্ষমতাটা হচ্ছে আপনি যখন বলবেন যে এই কন্টেন্টটা থাকা উচিত বা উচিত না, সেটা আসলে হার্মের থ্রেশহোল্ডে কোথায় যাচ্ছে। কাজে যারা এটাকে নিয়ন্ত্রণ করতে চাইবেন তাদের সেই দক্ষতাটা বা বোঝার সক্ষমতাটা আছে কিনা। ইসির সাবেক একজন অতিরিক্ত সচিব মনে করেন, কিভাবে এই লড়াই করা যেতে পারে। সিএসি অনেক আগেই এই জিনিসটা বলেছেন উনি, যে আমাদের এআই এবার সত্যি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে এটা আমাদের বড় হুমকি হয়ে দেখা দেবে। কিন্তু ভোটারদের সচেতন করার ক্ষেত্রে আমি অন্তত কোনো পেপার পত্রিকায় ওইভাবে দেখিনি যে কোনো তথ্য দেখার পর সাথে সাথে ওটাকে যাচাই করুন এটা সত্যি কিনা। গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ জানান, ভুয়া তথ্যের বিরুদ্ধে মূলধারার গণমাধ্যমকে সতর্কতার সাথে কাজ করতে হবে। মানুষকে বোঝানোর জন্য সবাইকেই চেষ্টা করতে হবে। গণমাধ্যমগুলোকেও, যতগুলো গণমাধ্যম প্রতিষ্ঠান আছে তাদেরকে খুব দ্রুত এগুলো মোকাবেলা করার চেষ্টা করতে হবে। আমরা শুধু নির্বাচন কমিশনকে দায় দিয়ে ছেড়ে দিলেই হবে না। এআই নির্মিত ভুয়া ভিডিওগুলো যেন সংঘাত ও প্রাণহানির মতো ঘটনা না ঘটাতে পারে, তার আগেই ব্যবস্থা গ্রহণের তাগিদ গবেষক ও বিশ্লেষকদের। কালকে রাতে আমেরিকা ইরানে হামলা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর ৭১-এর সাথেই থাকুন।
ফরহাদ, আপনি তো তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে আছেন, আমাদেরকে জানাবেন তারেক রহমান এই মুহূর্তে কোথায় আছেন এবং কটা নাগাদ তিনি জনসমাবেশে পৌঁছাতে পারেন এবং আজকের তার কর্মসূচি কি কি রয়েছে? মৌটুসী, তারেক রহমান কিন্তু অল্প কিছু সময় আগেই তার বাসভবন থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে আমরা এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, তিনি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে এখন রয়েছেন, অর্থাৎ বনানী থেকে তিনি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠেছেন। সেখান থেকে তিনি কিন্তু এয়ারপোর্টের কাছে নামবেন, নেমে এই রাস্তাটা দিয়ে যাবেন, অর্থাৎ এই এয়ারপোর্ট থেকে যে গাজীপুর পর্যন্ত যে রাস্তাটা এবং ময়মনসিংহ যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে তিনি যাবেন। তিনি 22 বছর পরে যাচ্ছেন, অর্থাৎ 2003 সালে তিনি সর্বশেষ ময়মনসিংহে রোড মার্চ কর্মসূচিতে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। এরপর একটা দীর্ঘ সময় কেটেছে, 17 বছরের বেশি সময় তিনি নির্বাসিত জীবন কাটিয়েছিলেন। এবার তিনি দেশে ফিরেছেন, দেশে ফিরে তিনি এখন অংশ নিচ্ছেন। আজ তিনি যাচ্ছেন ময়মনসিংহে। বলে রাখি, প্রচারণা শুরু হবার পর, নির্বাচনী প্রচারণা শুরু হবার পর এটি তার প্রথম গাড়ি দিয়ে তার নির্বাচনী প্রচারণায় সমাবেশে অংশ নিতে যাওয়া। এর আগে তিনি যেই দুটো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন, এর মধ্যে যেখানে তার 13টি জেলা পড়েছে সব মিলিয়ে, সেখানে কিন্তু তিনি গিয়েছেন, তিনি সেখানে পৌঁছেছেন বিমানযোগে। সেখান থেকে তিনি তারপর জনসভায় অংশ নিয়েছেন। আমরা সিলেটে দেখেছি, সিলেট থেকে তিনি আসার সময় তিনি মোট 7টি জেলা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং দীর্ঘ সময় পর্যন্ত তার জন্য কিন্তু অপেক্ষা করেছে জনসাধারণ, যারা নেতা কর্মী সমর্থক যারা রয়েছেন। রাত 3টা বেজে যাওয়ার পরেও কিন্তু তারা অপেক্ষা করেছেন এবং তিনি যে একজন নেতা, তিনিও কিন্তু তিনি তার কর্মী এবং সমর্থকদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনিও কিন্তু রাত 3টায় সেই সমাবেশে অংশ নিয়েছেন। আজ তিনি যাচ্ছেন ময়মনসিংহে, তিনি এখন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আছেন। কিছু সময়ের মধ্যেই তিনি নামবেন, নেমে তারপর এই রাস্তাটাতে যাবেন এবং তিনি সেখানে 2:30 তার সমাবেশে অংশ নেবার কথা রয়েছে। আমরা জানি 3.5 থেকে 4 ঘন্টা মোটামুটি লেগে যায় ময়মনসিংহ পৌঁছতে, অর্থাৎ আমরা আশা করতে পারি তিনি 2:30 থেকে 2:45-এর মধ্যেই তিনি সেই সমাবেশে পৌঁছবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তার যে একটা তার প্রতি সাধারণ মানুষের যে একটা আকাঙ্ক্ষা, যে ভালোবাসা, যে আগ্রহ, সেই আগ্রহের বহিঃপ্রকাশ হিসেবে আমরা বারবারই দেখেছি তিনি যখন এই সকল সমাবেশে কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন, রাস্তার দুপাশ ঘিরে কিন্তু জনসাধারণ তার জন্য অপেক্ষা করছিল। আমরা এই বিষয়গুলো কিন্তু বারবার দেখতে পেয়েছি। এই অপেক্ষার ফল হিসেবে হয়েছে কি, তার যেই জনসমাবেশের যেই কেন্দ্রস্থল অর্থাৎ গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছতে তার কিন্তু আরও দীর্ঘ সময় লেগে যায়। আমরা যদি একটু বলতে চাই, সিলেটে তিনি যখন পৌঁছেছেন, সিলেট থেকে তার যে মৌলভীবাজার আসার কথা ছিল 1 ঘন্টার সময়ের রাস্তা, তার সেখানে 2 ঘন্টার বেশি সময় লেগেছে আসতে। আবার তার কর্মসূচির কথা ছিল ব্রাহ্মণবাড়িয়াতে বিকেল 4টা, কিন্তু সাধারণ মানুষের ভালোবাসায় তিনি এতটাই সিক্ত হয়েছেন যে সেখানে তার আস্তে আস্তে 9টা বেজে গিয়েছিল। এই যে একটা মানুষের আগ্রহ, এই যে একটা ভালোবাসা, এর বহিঃপ্রকাশ হিসেবে আমরা বলতে পারি যে তিনি সম্ভবত যে তার এই জনসমাবেশে ময়মনসিংহে পৌঁছতে তার একটা সময় লেগেই যাবে। তিনি সেখানে পৌঁছবেন 22 বছর পর, যেহেতু তিনি যাচ্ছেন। নেতাকর্মীরাও কিন্তু উৎফুল্ল, আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি, আমরা এরই মধ্যে জেনেছি যে তার প্রতি যে একটা ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার কিন্তু বহিঃপ্রকাশ দিতে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন জনসমাগমের জন্য এবং সমাবেশের জন্য মঞ্চ কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। আর এরপর তিনি ময়মনসিংহের সমাবেশে অংশগ্রহণ করার পর তিনি আরও 2টি সমাবেশে অংশগ্রহণ করবেন ফেরার পথে। তার একটি হচ্ছে গাজীপুরে, যেটি 6টায় করার কথা রয়েছে, আর বাকি আরেকটি যে সমাবেশ, সেই সমাবেশ রয়েছে উত্তরার আজমপুরে, এটি 7টায় হওয়ার কথা রয়েছে এবং 7টার পর তার 8টায় বাসায় ফেরার কথা রয়েছে। কিন্তু আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এবং আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি যে এই যে তার সমাবেশ অংশ নেওয়া, সাধারণ মানুষের সাথে কথা বলা, তিনি যে তার 31 দফার যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা মানুষকে জানানো, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষার্থী বা শিক্ষিত বেকারদের জন্য প্রশিক্ষণ, দেশের বাইরে যদি তারা চাকরি নিতে চান বা দেশের বাইরে গিয়ে যদি তারা কর্মসংস্থানের চিন্তা করেন, তাহলে তাদের জন্য যে আলাদা রকমের প্রশিক্ষণের ব্যবস্থা, সে বিষয়ে কিন্তু তার পরিকল্পনা কিন্তু রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি তিনি আসছেন এবং তিনি ময়মনসিংহ পৌঁছবেন, তারপর তিনি সেখানে তাদেরকে নিয়ে তার নানা পরিকল্পনার কথা জানাবেন, বৃহত্তর ময়মনসিংহ নিয়ে তার পরিকল্পনার কথা জানাবেন। সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো আশা করছি। মৌটুসী, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল রাজপথ থেকে তারেক রহমানের গাড়ি বহর নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ফরহাদ, আপনি থাকুন এবং পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব আমরা। সিরাজগঞ্জের 6টি আসনে কোনো বড় দল নারী প্রার্থী মনোনয়ন দেয়নি। শুধু সিরাজগঞ্জ আসনেই নারী প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ। এ নিয়ে নারী নেত্রীরা কিছুটা ক্ষোভ জানান। তারা জানান, অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও এখানে নারীরা বৈষম্যের শিকার হয়েছেন। তারা মনে করেন নারীর ক্ষমতায়ন হলে অনেক সামাজিক সমস্যা সহজেই সমাধান হতে পারে। একই রকম ভাবেন তরুণ নারী ভোটাররাও। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন।
সিরাজগঞ্জের তারাশের রুহি আফজাল পড়াশোনা করেছেন জার্মানিতে। 1982 সালে ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করেন। গড়ে তুলেছেন শিল্প কারখানাও। 2007 সালে ভুইয়াগাতিতে তিনি প্রতিষ্ঠা করেন সুতা উৎপাদন কারখানা। তার কারখানায় কর্মসংস্থান হয়েছে 2000 নারী পুরুষের। তিনি একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দীর্ঘদিন, তাই এবার তার দলের কাছে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। আমার স্বপ্ন মানুষের পাশে থাকা, মানুষের যে সেবা করা, মানুষেরকে আমি তো অলরেডি 2000 মানে আমার এখানে একটা মিল 8 বছর আগেই আমি স্থাপন করেছি। এখানে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, যা পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত করতে পারে নাই কেউ। সিরাজগঞ্জ 1 আসনে গণ অধিকার পরিষদ একজন নারী প্রার্থী দিয়েছেন, অথচ 6টি আসনের আর কোথাও কোনো বড় দল প্রার্থী দেয়নি। জেলার তরুণ নারী ভোটাররা মনে করেন সমাজে সাম্য প্রতিষ্ঠায় সব ক্ষেত্রেই নারীদের সমান সুযোগ পাওয়া দরকার। ভবিষ্যতে যে সরকারটা আসছে আশা করব যে সেটা যেন বাস্তবায়িত হয়। এছাড়াও বিভিন্ন কর্মসংস্থানে পুরুষদের যে প্রতিনিধিত্ব দেওয়া হচ্ছে, নারীদের শুধু বলা হচ্ছে যে হ্যাঁ নারী পুরুষ সমান অধিকার পাবে, কিন্তু সেটা তেমন বাস্তবায়িত হচ্ছে না। তো আমি চাই বা আমরা চাই যে নারী যেন সকল জায়গায় সমান অধিকার পায়। এ নিয়ে একজন আইনজীবী জানান, ক্ষমতায়নের ক্ষেত্রে নারী পুরুষের এমন বৈষম্য থাকলে শাসন ব্যবস্থায় ত্রুটি থেকেই যাবে। আসন্ন যে নির্বাচনটা হবে সেটা যেন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমুখী, মানে সকল জনগণের অংশগ্রহণ, এবং এটা যেন গণতান্ত্রিক হয়। এবং আমরা যদি দেখি বাংলাদেশের 50% ভোটার নারী, কিন্তু আমরা নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও কিন্তু মূল যে নির্বাচন, সরাসরি যে নির্বাচন, সেখানে কিন্তু নারীরা মানে মনোনয়ন কমই পায়। সিরাজগঞ্জের 6টি আসনে মোট ভোটার 26,86,858 জন। এর মধ্যে 13,30,317 জন নারী ভোটার এবং 13,56,424 জন পুরুষ ভোটার, আর 37 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। জেলার 6টি আসনে মোট ভোটার বেড়েছে 1,74,344 জন। 6টি আসনে বৈধ প্রার্থী এখন পর্যন্ত 39 জন। হাসিবা আলী বর্ণা, 71। নারায়ণগঞ্জ 5 বন্দর সদর আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের নির্বাচনী প্রচারে বাধা ও হেনস্থার অভিযোগ উঠেছে। একই আসনের বিএনপির প্রার্থী আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা ও তার সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর স্ত্রী নার্গিস আক্তার অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 23 নং ওয়ার্ডে নির্বাচনের প্রচারে লিফলেট বিতরণ ও বিলবোর্ড লাগাতে গেলে কালামের সমর্থকরা বাধা দেয়। পরে গাড়ি ভাঙচুর করার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নার্গিস আক্তার বাদী হয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। 22 নং ওয়ার্ডে কিছু হ্যান্ডবিল বিতরণ করেছি, সেটা হচ্ছে কিছু দোকানপাট বা পথচারীদের। সেটা মানে খবর শুনে আমাদের প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের পুত্র আবুল কাউসার আশার লোক আমাকে অপমান করেছে। আর ওখানে আমি আসলে ভোট চাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম, অন্য কোনো কিছুই না।